6 অক্টোবর 1973 ইহুদি উৎসব ইয়ম কিপুরের দিনে ইসরায়েলের উপর মিশর ও সিরিয়া একযোগে হামলা চালিয়ে দেয়। 1967 সালে ইসরায়েল মিশর ও সিরিয়ার বেশ কিছু অংশ দখল করে নিয়েছিল এবং সেই যুদ্ধে এই দেশগুলো তাদের সেই জমি ফেরত নিতে চাইছিল। ইয়ম কিপুর যুদ্ধের শুরুর দিনগুলোতে আরব দেশগুলো ইসরায়েলি বাহিনীকে বেশ ক্ষয়ক্ষতির মুখ দেখিয়েছিল, কিন্তু তারপর সেটাই হলো যা এখনও হয়ে আসছে। ইসরায়েল বলল, বাঁচাও আমাকে, আর আমেরিকা চলে এলো রেস্কিউ করতে, আর এতে এই যুদ্ধের ছবিটা বদলে যায়। আমেরিকা থেকে আসা অস্ত্র এবং সাপ্লাইয়ের জোরে ইসরায়েল খুব দ্রুত পুরো আরব কোয়ালিশনকে হারিয়ে দেয় এবং আগের চেয়েও বেশি জমি হাতিয়ে নিতে তারা সফল হয়। কিন্তু যুদ্ধের ময়দানে হেরে যাওয়া আরব দেশগুলো এত সহজে অস্ত্র ফেলার পাত্র ছিল না। এরপর আরব দেশগুলো যা করলো তাতে আমেরিকা সহ পুরো বিশ্বের হোশ উড়ে গেল। 20 অক্টোবর 1973 সৌদি আরব এবং সমস্ত আরব দেশ মিলে আমেরিকা ও তার সঙ্গীদের উপর অয়েল এম্বার্গো জারি করে, অর্থাৎ আমেরিকা এবং সেই সব দেশ যারা ইসরায়েলকে সাহায্য করেছিল তাদের কাছে আরব দেশগুলো আর তেল বিক্রি করবে না। ফলাফল, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে তেলের দাম 100 নয়, 200 নয়, বরং 300% বেড়ে যায়। আমেরিকার গ্যাস স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন পড়তে শুরু করে, মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া হয়ে যায় এবং পরিশেষে আমেরিকাকে নতি স্বীকার করতে হয়। আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর সাথে যা হওয়ার হয়েছে, কিন্তু এই অয়েল শকের কারণে পুরো এশিয়ায়ও অস্বস্তি শুরু হয়ে যায়। এই যুদ্ধের সাথে কোনো সম্পর্ক না রাখা বা যুদ্ধে অংশ না নেওয়া দেশগুলোর ওপরও এমন প্রভাব পড়ে যে তেলের অভাবের কারণে পরের বছর অনেক দেশের মুদ্রাস্ফীতি প্রায় 30% পর্যন্ত পৌঁছে যায়। বাংলাদেশ থেকে 5000 কিলোমিটার দূরে হওয়া কোনো যুদ্ধের প্রভাব বাংলাদেশের মানুষকেও বছরের পর বছর সহ্য করতে হয়েছে। আজ 50 বছর পর পরিস্থিতি আবারও ঠিক সেই রকম দাঁড়িয়েছে। ইরানে শুরু হওয়া যুদ্ধের আজ 20 দিন হতে চলল। ক্রমাগত মধ্যপ্রাচ্যের অয়েল ইনস্টলেশনগুলোর উপর হামলা হচ্ছে। কুয়েত তেল সরবরাহে নিষেধাজ্ঞা দিয়েছে। কাতারে গ্যাস উৎপাদন বন্ধ। সৌদি আরবের সবথেকে বড় রিফাইনারিও কাজ বন্ধ করে দিয়েছে। স্ট্রেট অফ হরমুজ এখন ব্লকড। যদিও এখন ইরান কেস বাই কেস কিছু ট্যাঙ্কারকে সেখান থেকে বের হওয়ার অনুমতি দিচ্ছে, কিন্তু এখনও 150-এরও বেশি ট্যাঙ্কার শিপ হরমুজের বাইরে আটকে আছে। আর এর সব কিছুর মধ্যে তেলের দাম আবারও 40 থেকে 50% বেড়ে গেছে। বিশ্বের সমস্ত দেশ আবারও এই ইকোনমিক ফল আউট সহ্য করার জন্য কোমর বাঁধছে। বিগত কয়েক বছরে আমরা শুনে আসছি যে ডাটা ইজ দি নিউ অয়েল, সিলিকন ইজ দি নিউ অয়েল, রিনিউয়েবল এনার্জি ইজ দি নিউ অয়েল, কিন্তু আজ 2026 সালেও আমরা যা কিছু দেখছি তা ভেনেজুয়েলায় হোক বা মধ্যপ্রাচ্যে, একটি কথা পরিষ্কার, অয়েল ইজ স্টিল অয়েল। মডার্ন ইকোনমির চাকা আজ শুধু এবং শুধুমাত্র তেলের ওপর ভর করেই চলছে। আজও যুদ্ধ লড়া হয় তেলের জন্য, ক্ষমতা দখল হয় তেলের জন্য, যেমনটা 50 বছর আগেও হতো। তাই কথা সত্য এর আজকের এপিসোডে আমরা বুঝব তেলের আসল গল্প, কিভাবে এবং কেন তেল আমাদের জন্য এত জরুরি হয়ে গেল, কেন আজ ইভি এবং এআই এর যুগেও দুনিয়া তেলের জন্য যুদ্ধ করতে প্রস্তুত, গ্লোবাল অয়েল সাপ্লাই আসলে কে কন্ট্রোল করছে, আর যখন তেল অন্য দেশেও পাওয়া যাচ্ছে তখন কেন সব দেশ এই মধ্যপ্রাচ্যের পেছনেই পড়ে আছে, আসলে কি বিশেষত্ব আছে মধ্যপ্রাচ্যের তেলে, আর পরিশেষে মডার্ন ইকোনমি কি কোনোদিন এই অয়েল ট্র্যাপ থেকে বের হতে পারবে। কথা সত্যতে আমরা আগে এই যুদ্ধের এজেন্ডা সম্পর্কে আপনাদের বলেছি। এই যুদ্ধে ইসরায়েলের আলাদা একটি এজেন্ডা আছে, আবার আমেরিকার এজেন্ডা অন্য কিছু, সেটি বোঝা দরকার। কিন্তু তেলের প্রয়োজন তো আমাদেরও আছে এগিয়ে যাওয়ার জন্য, আর সেই তেল বা জ্বালানি আসে যখন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তখন, তাই আর দেরি করবেন না। বলা হয় যে মডার্ন এজ অফ অয়েলের শুরু 1859 সালে, যখন আমেরিকার পেনসিলভেনিয়ায় প্রথমবার তেল কমার্শিয়ালি উত্তোলন করা হয়। এই আবিষ্কার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের ঠিক মাঝখানে হয়েছিল, ফলে যে মেশিন বা ইন্ডাস্ট্রিগুলো ততদিন কয়লার জোরে চলছিল তারা তেলের মতো একটি বেশি এফিশিয়েন্ট বিকল্প পেয়ে গেল। ব্যাস, আর কি। পরের কয়েক বছরেই তেল পুরো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের মেরুদণ্ড হয়ে দাঁড়ায়। আমেরিকায় সবাই তখন তেল খোঁজা এবং তা মাটি থেকে বের করতে লেগে পড়ে যায়। ড্রিলিং ইন্ডাস্ট্রি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ইউএসএ অয়েল ইন্ডাস্ট্রিকে অঢেল টাকা ছাপাতে দেখে ব্রিটেন, ফ্রান্স ও বাকি ইউরোপীয় দেশগুলো তেলের সন্ধানে বেরিয়ে পড়ে। ব্রিটেন প্রথম সাফল্য পায় পারস্যে, অর্থাৎ আজকের ইরানে। মসজিদ-ই সুলেমানের কাছে ব্রিটেন মধ্যপ্রাচ্যে প্রথমবার 1908 সালে তেল খুঁজে বের করে। ইরানে ব্রিটেন তেল তোলা শুরু করে অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানির অধীনে, যাকে আজ আমরা বিপি নামে চিনি। আজ মধ্যপ্রাচ্যে যে জটিল পলিটিক্স বা যুদ্ধ চলছে তার ভিত্তি হয়তো এখান থেকেই শুরু। এরপর দুটি বিশ্বযুদ্ধ হয়। সেই যুদ্ধ লড়া হয়েছিল মেশিনের জোরে, আর সেই মেশিনগুলো চালানোর জন্য প্রয়োজন ছিল প্রচুর জ্বালানি তেল। তা সে ট্যাঙ্ক হোক, ট্রাক, প্লেন বা সাবমেরিন, সবেতেই পেট্রোল লাগত। অ্যালাইড পাওয়ার্স যেমন ব্রিটেন, ফ্রান্স, ইউএস তাদের অয়েল রিজার্ভ আগেই সুরক্ষিত করে নিয়েছিল। জার্মানি এই দৌড়ে কিছুটা পিছিয়ে পড়ে। জাপানের মতো মিত্ররাও তেলের জন্য অন্য দেশের উপর নির্ভর করত। ফলস্বরূপ জার্মানি ও জাপান মেকানাইজড যুদ্ধে একটি ডিসঅ্যাডভান্টেজে পড়ে যায়, যা তাদের হারের অন্যতম কারণ ছিল।
দুটি বিশ্বযুদ্ধ বিশ্বের সব শক্তিকে তেলের গুরুত্ব বুঝিয়ে দিয়েছিল, তাই কেউ তেলের সাথে কোনো ঝুঁকি নিতে চাইতো না। আমেরিকার কাছে নিজের তেলের ভাণ্ডার ছিল বিশ্বের সবথেকে বড় অয়েল কোম্পানিগুলো। বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে এর মধ্যে কিছু কোম্পানি মধ্যপ্রাচ্যে এসে কাজ শুরু করে। আরব দেশগুলোকে তেলের মুনাফার একটি সামান্য অংশ দিয়ে এই কোম্পানিগুলো বছরের পর বছর তাদের তেলের ওপর কবজা জমিয়ে রেখেছিল। কিন্তু ইরানের মানুষ দ্রুত এই গেম বুঝে গিয়েছে, তাই তারা 1953 সালে নিজেদের তেলের ওপর নিজেদের অধিকার দাবি করতে শুরু করে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক অ্যাংলো পার্সিয়ান অয়েল কোম্পানিকে জাতীয়করণ করে দিলেন। এবার ভাবুন, এত হিম্মত! তারপর যা হওয়ার তাই হলো। আমেরিকা রেগে গেল এবং সিআইএ ও ব্রিটিশ ইন্টেলিজেন্স মিলে ইরানে কু করিয়ে দিল। শাহের হুকুমত আবার জারি করা হলো এবং ইরানের তেল আবারও পশ্চিমাদের নিয়ন্ত্রণে চলে গেল। কিন্তু পরবর্তী বছরগুলোতে বাকি মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের তেলের ওপর বিদেশিদের এই রাজত্ব দেখে তিতিবিরক্ত হয়ে উঠেছিল। এরই মধ্যে এই দেশগুলো তৈরি করল ওয়েপেক, অর্থাৎ অর্গানাইজেশন অফ আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তাদের আইডিয়া ছিল যে এখন থেকে দেশগুলো নিজেরাই প্রোডাকশন এবং সাপ্লাই কন্ট্রোল করবে, কোনো ওয়েস্টার্ন অয়েল কোম্পানি এর কন্ট্রোল নিতে পারবে না। যেমনটা শুরুতেই বলেছি, 1973-এর ইয়ম কিপুর যুদ্ধের সময় ওয়েপেক আমেরিকা ও পশ্চিমাদের ওপর অয়েল এম্বার্গো জারি করে। 1973-এর এই শিক্ষা নেওয়ার পর আমেরিকা তেলকে আরও অ্যাগ্রেসিভলি পাওয়ার চেষ্টা করে। এখন সে তেলকে হাতছাড়া করা আর অ্যাফোর্ড করতে পারত না। সে ইন্টারন্যাশনাল গব্বর হয়ে যায়, যেখানে তেল পায় সেখানেই দখল করে নেয় বা লুটে নেয়। 1973 থেকে 2018 পর্যন্ত ধরলে আমেরিকা ইরাক থেকে লিবিয়া সব জায়গায় যুদ্ধ শুরু করে দিয়েছিল, কারণ কথা শুধু তেলের ছিল না, বরং ডলারের আধিপত্যের ছিল। সেই ডলার ডমিনেন্স আর তেল কিভাবে যুক্ত তা নিয়ে সামনে আলোচনা করছি। আমেরিকা জানতো যে এমন একদিন আসবে যখন সে আর ফ্রি বা সস্তা তেল পাবে না, দুনিয়া তাকে ফিরিয়ে দেবে। তাই গত দশকে আমেরিকা নিজের জমি থেকেই তেল তোলার একটি নতুন পদ্ধতি বের করেছে, যার নাম ফ্রেকিং। 2018 সালের মধ্যে ফ্র্যাকিংয়ের সাহায্যে আমেরিকা তেলের ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠে, মানে আমেরিকার যত তেল দরকার সে নিজের দেশেই প্রডিউস করতে পারে। ট্রাম্পও বিশ্বের সামনে এটা পরিষ্কার করে দিয়েছেন যে আমেরিকার আর কারোর তেলের প্রয়োজন নেই। We don't need oil. We have all the oil we need for ourselves. It's one of the great assets that we have. We have more than double. কিন্তু যদি তেলের দরকার না থাকে, তবে আজ 2026 সালে তিনি ভেনেজুয়েলা এবং ইরানে যুদ্ধ শুরু করে বসে আছেন কেন? ক্ষমতার উলটপালট কেন করাচ্ছেন? কারণ তেল শুধু আপনার গাড়ি চালায় না, এটি আরও অনেক কিছু চালায়। আমেরিকার মতো দেশের এই তেলের লালসা বোঝার জন্য তেলকে একটু গভীরভাবে বুঝতে হবে। বিষয়টি একটু ট্রিকি, তবে বোঝা জরুরি। প্রথম পয়েন্ট, দুনিয়ার তেল সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু দুনিয়ার সবারই তেলের প্রয়োজন হয়। অর্থাৎ তেল বিক্রেতা কম কিন্তু ক্রেতা বেশি। তাই তেলকে সারা বিশ্বে একটি সিঙ্গেল মার্কেটে ট্রেড করা হয়। এখানে বিশ্বের সব বায়ার এবং সেলার থাকে। যে সব থেকে বেশি দাম হাঁকায় কোম্পানি তাকেই তেল বিক্রি করে দেয়। একে আপনি স্টক মার্কেটের মতো ভাবতে পারেন। দ্বিতীয় পয়েন্ট, তেল অনেক জায়গায় পাওয়া গেলেও মাটি থেকে উত্তোলিত সব ক্রুড এক নয়। এর দুটি ক্লাসিফিকেশন আছে, ওজনের ভিত্তিতে হেভি বা লাইট এবং সালফারের পরিমাণের ভিত্তিতে সুইট বা সাওয়ার। এর নিজস্ব পিরিয়ডিক টেবিলও আছে। কমার্শিয়াল ব্যবহারের জন্য সবথেকে ভালো তেল হলো লাইট সুইট ক্রুড। এই ক্যাটাগরিতে আসা ব্রেন্ট ক্রুডকেই আমরা গ্লোবাল বেঞ্চমার্ক মানি। তৃতীয় পয়েন্ট, যদিও লাইট ও সুইট ক্রুড সব থেকে ভালো, কিন্তু এটি সব জায়গায় পাওয়া যায় না। তাই রিফাইনারিগুলো হেভি এবং সাওয়ার ক্রুড প্রসেস করায় বেশি দক্ষ হয়, কারণ বিশ্বের বেশিরভাগ তেল একা মধ্যপ্রাচ্য থেকেই আসে। তাই সারা বিশ্বের রিফাইনারিগুলো মধ্যপ্রাচ্যের ক্রুড প্রসেস করার উপযোগী করেই তৈরি করা হয়েছে। এটি বদলানো এত সহজ নয়। তাই আমেরিকা সেলফ সাফিসিয়েন্ট হলেও তাকে ইন্টারন্যাশনাল মার্কেট থেকেই তেল কিনতে হয়। আমেরিকার কোস্টাল রিফাইনারিগুলো মধ্যপ্রাচ্যের তেল অনেক সহজে এবং সস্তায় প্রসেস করতে পারে, কারণ নিজের দেশের ভেতর থেকে তোলা তেল উপকূল পর্যন্ত আনা অনেক বেশি ব্যয়বহুল। তাই আত্মনির্ভরতার পরেও আমেরিকা মধ্যপ্রাচ্য বা ভেনেজুয়েলার মতো বড় রিজার্ভের উপর নিয়ন্ত্রণ চায়, কারণ পরিশেষে তেলের দাম নিয়ন্ত্রণ সেখান থেকেই হয়। এখন প্রশ্ন হলো, আজ রাস্তায় ইভি চলছে, রিনিউয়েবল এনার্জি ও নেট জিরো নিয়ে কাজ চলছে, সোলার প্যানেল বসানো হচ্ছে, এমন সময় মানুষ তেলের জন্য এত পাগল কেন? সব দেশ লড়াই করতে কেন প্রস্তুত হয়ে যাচ্ছে? এর উত্তর আপনার চারপাশেই আছে। প্রথমত, গ্লোবাল ট্রেড। গ্লোবাল ট্রেডের 90% আজও সমুদ্রপথে হয়, আর এই বিশাল বিশাল কন্টেনার শিপ বা ট্যাঙ্কার সব হেভি ফুয়েল অয়েলে চলে। মেয়ার্স্ক এর মতো কোম্পানির একটি জাহাজ দিনে 200 থেকে 300 টন ফুয়েল ব্যবহার করে। এই শিপগুলো কারেন্ট নয়, বরং তেল খায়। পোর্ট পর্যন্ত পৌঁছানোর পর আপনি ইলেকট্রিক ট্রেন বা ট্রাক ব্যবহার করতে পারেন, কিন্তু সমুদ্রে জাহাজ শুধু তেলের উপরে নির্ভরশীল। তেলের সাপ্লাই না থাকলে আন্তর্জাতিক বাণিজ্য স্থবির হয়ে যাবে। দ্বিতীয়ত, গ্লোবাল অ্যাভিয়েশন। বিশ্বে প্রতিদিন 1 লাখেরও বেশি কমার্শিয়াল ফ্লাইট ওড়ে এবং প্রতিটি ফ্লাইট জেট ফুয়েলে চলে। অ্যাভিয়েশন সেক্টরের তেলের উপর নির্ভরশীলতা প্রায় 100%।
জেট ফুয়েল ব্যাটারির তুলনায় 48 গুণ বেশি এনার্জি ডেন্স। একটি বড় ফ্লাইটের জন্য যে এনার্জি লাগে তা যদি ব্যাটারি দিয়ে বদলানোর চেষ্টা করা হয় তবে উড়োজাহাজ উঠতেই পারবে না, ওজন এতটাই বেড়ে যাবে। তাই ইলেকট্রিক কমার্শিয়াল এয়ারলাইন্স আসতে আরও 20 থেকে 30 বছর সময় লেগেই যাবে। তৃতীয়ত, প্লাস্টিক। ফোনের কাভার থেকে পাইপ, জলের বোতল থেকে ওষুধের প্যাকেজিং সব কিছুতেই প্লাস্টিক আছে। আর বিশ্বের 99% প্লাস্টিক তৈরি হয় পেট্রোকেমিক্যালস অর্থাৎ তেল থেকেই। গ্লোবাল অয়েলের 14% শুধু পেট্রোকেমিক্যালস ও প্লাস্টিকে যায়। 2030 সাল নাগাদ তেলের ডিমান্ড বাড়ার পেছনে 1/3 কারণ হবে এই পেট্রোকেমিক্যালস। মানে ভবিষ্যতে ট্রান্সপোর্টেশন 10% ইলেকট্রিক হয়ে গেলেও তেলের ডিমান্ড কমবে না, বরং বাড়বেই। চতুর্থত বা আমাদের আলোচনার শেষ হিসাবে আমরা খাদ্যকে নিতে পারি। ক্রুড অয়েল পরোক্ষভাবে আমাদের খাবারের অংশ। আমরা যে ফসল ফলাই তাতে নাইট্রোজেন সারের ব্যবহার হয়, যা ন্যাচারাল গ্যাস থেকে তৈরি। গ্যাস বন্ধ তো সার বন্ধ, আর সার বন্ধ মানে গ্লোবাল ফুড প্রোডাকশন পুরোপুরি ভেঙে পড়া। আজকের ইকোনমিতে তেলের গুরুত্ব হিসাবে 90% বাণিজ্য, 100% এভিয়েশন, 99% প্লাস্টিক এবং 40% খাবার। কিন্তু তেল ইনডাইরেক্টলিও বিশ্ব ইকোনমিকে সামলে রেখেছে। 1973-এর অয়েল শকের পর আমেরিকা সৌদি আরবের সাথে একটি চুক্তি করে, যার অধীনে সৌদি আরব মেনে নেয় যে তারা সারা বিশ্বে তাদের তেল শুধু US ডলারে বিক্রি করবে। বিনিময়ে US সৌদিকে মিলিটারি প্রোটেকশন দেবে। একে বলা হয় পেট্রো ডলার সিস্টেম। ধীরে ধীরে বাকি ওপেক দেশের সাথেও এমন ডিল হয় এবং US ডলার বিশ্বের রিজার্ভ কারেন্সি হিসেবে প্রতিষ্ঠিত হয়। ডলার ডন হয়েছে শুধু নিজের ইকোনমির জন্য নয়, বরং মধ্যপ্রাচ্যের তেলের জোরে। এখন দুনিয়ায় কাউকে তেল কিনতে হলে আগে ডলার জোগাড় করতে হবে, তাই ডলারের ডিমান্ড সব সময় থাকে এবং আমেরিকাও ইচ্ছেমতো ডলার ছাপায়। আর এই তেল রপ্তানিকারক দেশগুলো সেই ডলার আবার আমেরিকার বন্ড মার্কেট বা ওয়াল স্ট্রিটে ইনভেস্ট করে। তাই আমেরিকার জন্য তেলের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি, কারণ এর মাধ্যমে সে তার গ্লোবাল ইকোনমিক আধিপত্য টিকিয়ে রাখে। আমেরিকা চাইলে অন্য দেশের ডলার রিজার্ভকে অস্ত্র হিসেবেও ব্যবহার করতে পারে, যেমনটা সে রাশিয়ার ক্ষেত্রে করেছে। এমনকি কাউকে ডলার সিস্টেম থেকে নিষিদ্ধ করে তার কেনাবেচা বন্ধ করে দিতে পারে। বছর কয়েক আগে একে ভাঙার চেষ্টা হয়েছিল। সাদ্দাম হোসেন ইরাকের তেল ইউরোতে বিক্রি শুরু করলে আমেরিকা ইরাকে যুদ্ধ শুরু করে দেয়। কিছু সময় আগে ভেনেজুয়েলা চীনের সাথে ইউয়ানের ডিল শুরু করলে আমেরিকা সেখানেও অ্যাটাক করে এবং প্রেসিডেন্টকে আটকে নিয়ে যায়। কিন্তু ইরান আগে থেকে নিষিদ্ধ ছিল, আর এখন US সরাসরি সেখানে যুদ্ধ শুরু করেছে। ইরান জানে আমেরিকা এর চেয়ে বেশি কিছুই করতে পারবে না, তাই সে পেট্রো ডলার সিস্টেমকে দুর্বল করার চেষ্টা করছে। ইরান বলছে হরমুজ দিয়ে সেই অয়েল শিপগুলোই যেতে পারবে যারা তেল ডলারে নয় বরং চাইনিজ ইউয়ানে কিনেছে। এটা কি মাস্টার স্ট্রোক? চাইনিজ ইউয়ান কি ডলারকে মাত দিতে পারবে? তা না হয় সময় বলে দেবে। কিন্তু আপাতত হরমুজ ব্লকড। ইরান সমর্থিত হুতিরা বাবেল মানদেব স্ট্রেট ব্লক করার হুমকি দিচ্ছে। এই দুটি চোক পয়েন্ট ব্লক হলে 1973-এর মতো ক্রাইসিস দেখা দেবে। গত কয়েক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম $80 থেকে $100 পৌঁছে গেছে। হরমুজ না খুললে এর ইমার্জেন্সি সাপ্লাইও শেষ হয়ে যাবে এবং তেলের দাম $120 থেকে $150 প্রতি ব্যারেল পর্যন্ত পৌঁছে যেতে পারে। বিশ্ব একটি মন্দার দিকে ধাবিত হচ্ছে। ইরান বলছে আমেরিকা যেন $200 জন্য প্রস্তুত থাকে। বিশ্বের কথা ছাড়ুন, বাংলাদেশের মতো তেল নির্ভর ইকোনমির জন্য এটি অত্যন্ত খারাপ খবর। আমাদের ইকোনমি দ্রুত ক্র্যাশ করতে পারে, আর এর জন্য দায়ী হবেন ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু। ট্রাম্পের ইগোর কারণে তিনি পিছিয়ে আসবেন না। তাই এই তেলের খেলা আগামী সপ্তাহে পুরো বিশ্বে আরও তোলপাড় সৃষ্টি করতে পারে। আমাদের কাজ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন এই ভিডিওটি। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।